শুভেচ্ছা সবাইকে। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন। এ নিয়ে তো আজকে সারাদিন গণমাধ্যমে আলোচনা হচ্ছে, বিভিন্ন আড্ডায় আলোচনা হচ্ছে। এই নিয়ে বিতর্কিত কিছু বিষয় জড়িত হয়ে গেছে। যে একটি পক্ষ বলছে, একটা নিউজও তো হয়েছে, সম্ভবত ডেইলি স্টার করেছে যে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি লন্ডনে থাকাকালে ফোন আলাপের একটা প্রসঙ্গ এসছে। তো সঙ্গত কারণেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতির সঙ্গে যদি রাষ্ট্রপতি ফোন আলাপ হয়ে থাকে, সেটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু কোনো সোর্স বলছে না যে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে সময় কাটিয়েছেন, এবং সরকারিভাবেও তা অস্বীকার করা হয়েছে যে না, এটা এমন কোনো তথ্য তাদের কাছে নেই। কিন্তু ডেইলি স্টার বা একটা দুটো পত্রিকা কীভাবে এই নিউজটা করেছে জানি না। তো এ নিয়েও আবার অবশ্য আলোচনা হচ্ছে যে ডেইলি স্টার বা প্রথম আলো তাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ আছে যে তারা একটা পক্ষপাতিত্ব করে এইরকম কোনো কিছু কিনা, এবং সেটা সোর্স কি সেটাও মানে গ্রহণযোগ্য কোনো সোর্স নিউজের মধ্যে আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু এ নিয়ে অফিসিয়ালি কোনো কিছু বলা না হলেও রাষ্ট্রপতির রেফারেন্স দিয়ে কেউ কেউ বিভিন্ন মাধ্যমে বলছেন যে না, এটা এই ধরনের কোনো কাজই হয়নি। কিন্তু যাই হোক, এটা একটা রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এটা সম্পর্কে বিভিন্ন সূত্রেই পাওয়া হিসাবে সংবাদ হয়েছে, তাতে মনে করা যায়। এবং বিশেষ করে স্পিকার যখন তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন, এবং একটা পত্রিকা তো নিউজ করেছে যে শুক্রবার মানে আগামী দিনই তিনি পদত্যাগ করবেন। তো এই বিভিন্ন আলামত দেখে মনে হচ্ছে যে না, হ্যাঁ ঠিকই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু পদত্যাগের মুহূর্তে এসে এই ঘটনাটা কেন ঘটলো যে তিনি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন? আর এই যদি তিনি ফোনে কথা বলেই থাকেন, তাইলে রাষ্ট্রপতি তো লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেটা মে মাসের 9 তারিখে। মে মাস গেল, জুন মাস গেল, জুলাই যায়, এতদিন পরে এই তথ্য কোত্থেকে বেরিয়ে আসলো যে তিনি ফোনে কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে? এখন সঙ্গত কারণেই মনে করার যথেষ্ট যুক্তি আছে যে এই একটা তথ্য ঢুকিয়ে দেওয়ার পেছনে রাষ্ট্রপতিকে একটু বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আবার অন্যদিকে আরেকটা দেখা যায় কি, এনসিপির একজন নেতা বলেছেন যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে। এটা আমি জানি না অপসারণ করা কিভাবে হবে, কারণ সংসদ অধিবেশনরত এখন নেই, কিংবা সংসদে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো সংসদ অধিবেশন আহ্বান করা হবে এমন আলামত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাইলে অপসারণটা কিভাবে হবে? এটা কি কথার কথা? তবে দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা যখন কথা বলেন, তখন কথার কথা সব কিছুই কথার কথা হয় না, কারণ তিনি দায়িত্ব নিয়েই কথা বলেন। তো রাষ্ট্রপতি এর মধ্যে তো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গাতে আলোচনা হচ্ছে যে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। পরবর্তী রাষ্ট্রপতি বিষয়ে বিএনপির যে রাজনৈতিক অবস্থান, বিএনপির যেই রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা ইত্যাদি আছে, সেগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে সিনিয়র লোক হিসাবে ডক্টর মোশাররফ হোসেন আছেন, ডক্টর মঈন খান আছেন, নজরুল ইসলাম খান আছেন, তারপরে ফখরুল ইসলাম আলমগীর আছেন, এরকম আরও এক দুইজন লোক বিএনপিতে আছে যারা দেশের জন্য, রাজনীতির জন্য যথেষ্ট ত্যাগ করেছেন, জেল খেটেছেন, এবং দলটা যখন ব্যাপক প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করতেছিল, তাদের অবদান কিন্তু দলের মধ্যে বিশাল। তো এর মধ্যেই আবার বিভিন্ন জায়গায় সংবাদ হয়েছে যে একজন সচিবকে সেখানে নাম চলে আসছে। তো এটা জানি না সচিবকে কেন করা হবে, এবং সচিবকে করা হবে না এটাও বলা যাচ্ছে না, কারণ বিএনপির মন্ত্রিপরিষদের মধ্যে তো এমন মুখও আছে যাদের বিরুদ্ধে বিএনপির সিনিয়র নেতারা বিষোদ্গার করেছিলেন নির্বাচনের আগে, এবং তাকে মন্ত্রিপরিষদে নেওয়া হয়েছে, যার সঙ্গে হয়তো বিএনপির কোনো রকমের সংযোগ নেই, রাজনৈতিক সংযোগ নেই, এবং দলে তো তার কোনো রকমের কন্ট্রিবিউশন ছিলই না। তো বোঝা যাচ্ছে না যে রাষ্ট্রপতি পদে বিএনপি কাকে মনোনয়ন দেবে, কাকে নির্বাচিত করবে।
কিন্তু বিষয়টা এখানেই থেমে যাবে বলে মনে হয় না। যদি এই ত্যাগী নেতাদের কোনো সুযোগ না দেওয়া হয়, তাইলে কর্মী পর্যায়ে যে অনুপ্রেরণাটা, সেই অনুপ্রেরণাটা কিন্তু থাকবে না। মানুষ বুঝবে যে এই দলের জন্য আমি যতই জীবন দিই না কেন, যতই পরিশ্রম করি না কেন, দল আমাকে ওইভাবে মূল্যায়ন করবে না, বাইরে থেকে লোক নিয়ে আসবে। তো এইগুলি রাজনৈতিক বিষয়গুলি হয়তো মানে পর্যালোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার যোগ্য লোক বিএনপির মধ্যে আছে, তো তারা নেবেন, দেখা যাক রাষ্ট্রপতি কোন পদত্যাগ করে এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি ওই শুরুতেই বলেছিলাম যে দুটো বিষয়ে কথা বলবো। আরেকটা বিষয় হচ্ছে সাতক্ষীরা ৪ আসনের জামাতের সংসদ সদস্যকে তো দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে আবার জামাত স্পিকার এবং নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছেন তাকে বহিষ্কারের বিষয়ে। পরবর্তী পদক্ষেপ কি হবে এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যেই একটা আলোড়ন তৈরি হয়েছে এই একজন এমপির অনৈতিক কাজকে ঘিরে, সেটা জামাতের জন্য বিশাল একটা ক্ষতি। এবং শুধু তাই নয়, তাদের পুরনো যে ক্ষত আছে সেই ক্ষতটাকে কিন্তু আরেকটু নাড়া দিয়ে দিল এই সাতক্ষীরা ৪-এর সংসদ সদস্য। মানুষ তো বলতেই শুরু করেছে যে জামাতে ইসলাম যদি কেউ ঢুকেও, তাইলে ৭১-এর যেই তাদের আদর্শিক দিক, সেই থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়। ৭১-এ তারা নারী ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু অগ্নিসংযোগ, হত্যা, খুন সব কিছুতেই তারা জড়িত ছিল এবং সেই কাজটা তাদের আদর্শিক হিসাবে আজকে গণ্য হচ্ছে যে এত বড় একটা কাজ তারা করলো। এবং শুধু তাই না, শুধু এই যে সংসদ সদস্য নিজেই তাই নয়, এরকম ঘটনা রোকন পর্যায়ে, জেলা পর্যায়ের নেতা, ওয়ার্ড পর্যায়ের নেতা, এরকম বহু নেতা প্রায়ই ভিডিও এগুলি আপলোড হচ্ছে, ভিডিও ছড়াচ্ছে জামাতের নাম দিয়ে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেমদের বিষয়ে এই ধরনের দেয়া হচ্ছে। কখনো কখনো হয়তো এগুলি সব যে জামাতের তা আমার মনে হয় না, কিন্তু অধিকাংশই জামাতের ট্যাগ দেওয়া হচ্ছে, জামাত হিসেবে পরিচয় করানো হচ্ছে। কিছু কিছু তো একবারে যারা অপরাধী তারা নিজেরাই স্বীকার করতেছে যে হ্যাঁ, আমি জামাতের রাজনীতি করতাম। তো এখন এই যে কলুষিত অবস্থা, এই কলুষিত অবস্থা থেকে উত্তরণের একটা মজার জিনিস দেখা গেল যে জামাত করতে গিয়ে তার অনুশোচনা হওয়ার পর তিনি সুস্থ ধারায় ফিরে আসার জন্য সেই পুরনো একটা সেই কুসংস্কারকে কাজে লাগিয়েছেন এবং সেটা সংবাদেও স্থান পেয়েছে। যেমন প্রথম আলোর মতো একটা বড় পত্রিকায়ও নিউজ হয়েছে যে এবং সেটু শ্যামনগরেই, সাতক্ষীরার শ্যামনগরে হরিণাগাড়ি নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে দেলোয়ার হোসেন নামে একজন জামাতের কর্মী, তিনি দুধ দিয়ে গোসল করেছেন। দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হয়ে তিনি জামাত ত্যাগ করেছেন। এটা এটা একটা কুসংস্কার হলেও কিন্তু ইঙ্গিতবহ যে জামাত কতটা কলুষিত। সেই কলুষিত থেকে নিজেকে উদ্ধার করার জন্য, নিজেকে মুক্তি দেওয়ার জন্য তিনি দুধ দিয়ে গোসল করেছেন। তো এইটাও কিন্তু জামাতের এই মুহূর্তে রাজনৈতিকভাবে একটা ধাক্কা খাওয়ার মতোই। তারা কি ৭১ থেকে ফিরে আসতে পারেনি? এই প্রশ্নটা কিন্তু জনমনে এখন খুব ভালোভাবেই আলোচনা হচ্ছে। তো এই যে রাজনৈতিক পরিবর্তনটা এবং আরেকটা বিষয় কি, আজকে এক জায়গায় নিউজ দেখলাম যে চট্টগ্রামে এনসিপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে নারী কেলেঙ্কারির কারণে। আমি বুঝতেছি না যে এটা কি কোনো সংক্রামক ব্যাধির মতো নাকি? এই আজকে এই মাদ্রাসায় বলাৎকার, কালকে ওই মসজিদের ভিতরে ধর্ষণ করতে একটা দলের এমপি, যে সিনিয়র লোক, আইন প্রণেতা, সে পর্যন্ত নারী কেলেঙ্কারির সাথে জড়িত। এবং এনসিপির মতো একটা দল এবং ইয়াং জেনারেশনের দল, সেইখানে এইরকম ঘটনা, যদিও এইরকম ঘটনা আরও দু একটা ঘটেছে এবং তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে দলীয়ভাবে তাদেরকে বহিষ্কার করার মাধ্যমে, যেটা জামাতও করেছে তাদের এমপিকে বহিষ্কার করার মাধ্যমে। এবং বহিষ্কার করাটাই কি রেমেডি? দলীয়ভাবে যদি ওদেরকে ওইভাবে মোটিভেট না করা যায়, ওইভাবে প্রশিক্ষিত না করা যায়, তাইলে এই আচরণগুলি তো কখনো শুদ্ধ হবে না। আমাদের রাজনীতি কি তাইলে ওই পর্যায়ে চলে গেছে? ৭১-এর যে নৃশংসতা, ৭১-এর যেই কুপ্রভাব
কুকীর্তিগুলিকে আমরা ছাড়তে পারবো না? আমরা তো ৫৫ বছর কাটিয়ে এসেছি স্বাধীন বাংলাদেশ হিসাবে। স্বাধীন বাংলাদেশের যে একটা শুদ্ধ আচার, শুদ্ধ আচরণ আমরা কি এখন পর্যন্ত সেটা অর্জন করতে পারবো না? ধন্যবাদ সবাইকে।